তারপরে তিনি আবার কি করলেন, এই সংসার যার জন্য, এই জগমায়াকে যার জন্য তিনি সাধন বদন করে এই আধ্যাত্মিক জগৎ তৈরি করলেন, এই জগৎটাকে ছেড়ে তিনি আবার নতুন করে লীলা করে চলে গেলেন। যেমন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের সঙ্গে লীলা করার পরে তিনি কিন্তু আর বৃন্দাবনে থাকেন, তিনি কিন্তু সবাইকে ছাড়ি চলেই গেছেন। আর বৃন্দাবনে কিন্তু ওই গোপীর ঘর হাকৃষ্ণ করেছে। তিনি মায়ার মধ্যেই ছিলেন, কিন্তু মায়া তাকে মানে ধরতে পারে যে সেই ঠাকুরকেও মায়ার মধ্যে ছিলেন তিনি, কিন্তু ঠাকুরকে মায়ায় তিনি তাকে আটক করতে পারেননি, কিন্তু মায়াধীশ। তা এই যে আমার ঠাকুর, এত বড় ঠাকুর। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে কথা, যাই হোক আমার কথা ভুলভ্রান্তি হলে সবাই গুরুবাই বলে ক্ষমা করে দেবেন, এটা আমার অভ্যাস, মানে কথা ভুল হতেও পারে। কারণ যে আমরা যখন দীক্ষা নিলাম 1400 সালে, আজ থেকে 31 বছর আগে, তা আমার জীবনটা কি, আমার জীবনটা আমি একবার চিন্তা ভাবনা করে দেখি ঠাকুরের সঙ্গে, মানে ভাবি আর কি, ঠাকুরের সঙ্গে ভাবি একটু, যে আমি যখন ছোটবেলার থেকে যখন চলাফিরে করি, তা ঠিক আমার বাড়ির লোক আশ্রিত ছিল কিনা ঠাকুর সম্পর্কে, কিন্তু আমরা ছোটবেলার থেকে আমার কিন্তু নিগমানন্দ নাম, এটা একদম ছোটবেলার থেকে আমার কিন্তু একটা কিন্তু মানে মনের ভিতরে একটা কিন্তু মানে নামটা কিন্তু আছে, এবং প্রচারও কিন্তু তখন ছিল। তখন আমরা বলার পরে তখন একটা নিগমানন্দ ক্লাব ছিল, সেখানে আমরা ক্লাবে বিভিন্ন অনুষ্ঠান হতো, সেখান থেকে কিন্তু ঠাকুরের নাম কিন্তু আমরা তখন থেকেই নেই। নেওয়ার পরেও যেমন আজকে জয় বলে এসেছি, তারপরেও ঠাকুরের কিন্তু এই 1400 সালে যখন দীক্ষা নেওয়ার পরে তখন খামারবক্ষী সাধক সংঘ ছিল, না থাকার কথা ছিল, কিন্তু এইরকম ভাবে ছিল না। তারপরে সংঘ তৈরি হলো, সংঘের বিবরে বিভিন্নভাবে আমরা একটা নিগমনগর আশ্রমে, খামারবক্ষী সাধক সংঘ একটা নিগমনগর আশ্রমের মধ্যে একটা পরিচিতি লাভ করল, যে হ্যাঁ খামারবক্ষী যে সাধক সংঘ আছে, সেখানকার যারা গুরু ভাই বোনরা আছে তারা সব পাকতেই পারদর্শী। কিরকম পারদর্শী সেটা আমি বলি, আমার একটা জীবনের অভিজ্ঞতা। মহারাজ যখন আসলো, তা মহারাজ আসার পরে মহারাজ যখন খামারবক্ষীতে আমরা যখন নিয়ে আসলাম মহারাজকে, তারপরে মহারাজের সাথে একটা সম্পর্ক এমনভাবে হয়ে গেল, তখন তো আর এই প্রসাদ অঙ্গন ছিল না, তখন আশ্রমের বিভিন্ন জায়গায় জঙ্গল ঝাড় ছিল, অধ্যক্ষ নাই, হরিশ মহারাজ চলে গেলেন। তারপরে মহারাজের সাথে আলাপ আলোচনা করার পরে সেখানে আমরা খামারবক্ষীর থেকে জঙ্গল কাটার থেকে শুরু করে এই যে প্রসাদ অঙ্গনের বিভিন্ন কাজ, এই যে প্রসাদ কীভাবে দেওয়া লাগবে, কোদাল দিয়ে সমান সরজমিনি সমান করা। তারপরে দ্বিতীয়ত আমরা দেখছি আমরা দুইটা করে লাইন নিতাম, লাইনে সেখানে প্রসাদ বিতরণ করতাম, আমরা আমাদের সংঘ থেকে প্রসাদ বিতরণ আমরা করতাম। এখন তো আমরা করিই না, খামারবক্ষী সংঘ আমরা এমনভাবে হয়ে গেছি, ওই যে দুই একজন উন্নয়ন কি বলে যুব সংঘের লোক, তাকে উপরে দায়িত্ব ছাড়িয়ে দিছি। আমার খামারবক্ষীর লোক এখন সবাই আমরা এখন মানে বিভিন্ন পদে পদে আর কি মানে উন্নত হয়ে গেছি। যাই হোক, সেখানে আমরা এইরকম কাজ করতাম। তো এইরকম ভাবে আমরা খামারবক্ষী সারস্বত সংঘ বিভিন্নভাবে আমরা কাজ করতাম আশ্রমে। আজও কিন্তু খামারবক্ষী সারস্বত সংঘ আশ্রমের সঙ্গে জড়িত আছে। এবং আর এটাও ঠিক, যেমন গুরু পেয়েছি আমরা, সেই রকম একটা আমরা আশ্রমের অধ্যক্ষ যে জগদানন্দ স্বামীজি, উনি নিগমানন্দের একটা প্রকাশ, উনিও একজন নিগমানন্দের ঠাকুর বলছেন অধ্যক্ষ যারা আছে তারাও মানে আমার মতো তারা শত শত নিগমানন্দ হয়। ঠাকুর বলছে যে আমার থেকে তোরা শত শত নিগমানন্দ হয়। আর তাই আমরা ভাবতে পারি ওই জগদানন্দ স্বামীজি একজন নিগমানন্দের পার্শ্ব, মানে উনিও একজন কিন্তু সেরকম। কারণ কিরকম, ওই মহারাজকে আমরা দেখি যে উনি যেরকম ভাবে আমাদেরকে ঠাকুরমুখী করেন, আমরা অনেক সময় তার উপরে একটু ক্ষুব্ধ হয়ে যায়। মহারাজ বারবার ডাকে, টাকা দেওয়া লাগে, এখানে টাকায় দেওয়া লাগে, টাকায় দেওয়া লাগে। কিন্তু আজকে থেকে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, তাহলে মহারাজ যে টাকার কথা বলতেছে সেটা কিন্তু আমাদের ভক্ত শিষ্যের ভালোর জন্যই বলতেছে। কেন আমরা এই সংসারটা আজকে এই যে আমার এই যে বলছে যে গুরুদেব যাওয়া এসে রাখে দিছে,
এখন এই যে গেল ভিতরে যদি না ঢোকে, ভিতরে যদি না ঢোকে, সন্তোষদার বাড়িতে গাইগুলো আছে, গাইগুলোরও শেষ অবস্থা। এখান থেকে বাড়ি, আমার যে বাড়ি এসে আমার বাড়িও যাওয়া শেষ। এটা কিন্তু আমরা কিছুক্ষণ মধ্যে, যেমন বিকেল সেবার আমাদের নিগম লোকে চলে গেল, সেবার কিন্তু আমরা অনুভূত করছি যে হায় রে, মানুষের জীবনটা কোনো মূল্য নেই, এই আছে এই নাই, কিন্তু কিছুক্ষণের জন্য থাকি বুঝি আমরা, কিন্তু আমরা যে মায়াদেশ মায়ার জগতে গিয়া ফির আমরা ভুলে যাই, যেমন আমরা সেই রকমই। যাই হোক, তাই আমাদের খামার বকছি মহারাজ যেরকম একজন নিগমানন্দ, উনি এই যে বারবার তাগিদ দিতেছে, কি করলেন, প্রথমে মূর্তি, মর্মর মূর্তি স্থাপন করতে হবে, চলো কানেকশনে, তারপরে গাড়ি করতে হবে, গাড়ি গাড়ি করতে হবে, তারপরে কি করতে হবে, আরে এত আর মানে মানে কোদাল দিয়েছে বন্ধ, প্রসাদ লঙ্ঘন বানাইতে হবে, হলো প্রসাদ লঙ্ঘন হলো। এখন আমাদের কায়দা করিয়ে নিগমনগর থেকে 100 লোক উনি কেমন নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন, বড় ঝিঙ্গম। সেখানে যারা যারা আমরা গেছি, বিশেষ করে আমি তো ওখানে গিয়ে অবাক হয়ে গেছি। সেখানে কয়েকজন, ওই সঙ্গের মধ্যে একটা জেলা সদস্য আর কয়েকটা লোক ওই গাড়িটা, সেই বড় বাড়িও নাই। আর সেখানে উনি যে মন্দির বানাইছেন, পাঞ্জাব সিস্টেম যে মন্দিরটা বানাইছেন, যে মন্দির এখানে হতেছে, ওর চাইতে একটু বড় হবে এটা মন্দির। মন্দির দেখি আমরা আশ্চর্য হয়ে গেছে, মহারাজ এটা করলো কিরকম হবে। সেখানে ওখানে দেখা দেখি বাঁশের ঘর মরে গেছে, ঘাস মরে গেছে, আবাদ কৃষি করে গেলে জাল দিয়ে আবাদ কৃষি করা হয়, নাহলে বান্দর আসি সব মানে খায়া দেয়া যায়। হ্যাঁ, আর সেখানে ওখানে দেখা যায় মহারাজ এইরকম একটা মন্দির বানাইছে, স্কুল বানাইছে, সরকারি থাকিয়া লেট্রিন বাথরুম করছে, জলের ব্যবস্থা করছে, মানে ব্যাপারে আলাদা, ওখানে ঢুকেই নেই। তা এই যে ঠাকুরের যে কাজ, মহারাজ যে কাজ করছে, করার পরে উনি নিগমনগর থেকে আসার পরে আমরা সেখান থেকেই পরিকল্পনা করছি যে মহারাজ আমাদেরকে আনার উদ্দেশ্য মনে হয় নিগমনগর আশ্রমে এইরকম মন্দির বানায়। সত্যিকারের এই কল্পনা আমার ঠিক হয়ে গেল, এটাও কল্পনা করছি, এরকম মনে করবে যে আমাদেরকে নিয়ে যাচ্ছে সবাই। মন্দির শুরু করছেন, মন্দিরের কাজ প্রায় মোটামুটি তো 60টা ঢালা হয়ে গেছে, এবং রথের দিন আবার নতুন রয়েছে কাজ করার দরকার, সেখানে ঢালবে এবং রথের দিন কাজ হবে। ওখানে রথের দিন সবাই সঙ্গের খুব প্রায় সঙ্গগুলিকে নিমন্ত্রণ করছে, আমাদেরকেও নিমন্ত্রণ করছে, আমাদের সঙ্গ থেকে কিছু পয়সা দাবিও করছে, 10,000 টাকা দাবি করছে।